আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো এখন শেখ হাসিনা নিজে। তাদের হাতে তো বিপুল পরিমাণ টাকা, দেশের সম্পদ তো প্রায় প্রায় বলতে গেলে পুরোটাই তারা লুটে নিয়ে চলে গেছে। আমি কাউকে ভোট দিয়ে ইলেক্টেড করি, যদি সেই লোকটা কোনো অন্যায় কাজ করে, যদি সেই ধরুন যে আপনার চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ব্যাংক লুট করে, নিঃসন্দেহে আমার ভোটের কারণে সেই লোকটাই সুযোগ পেয়েছে বলে কিন্তু আমারও কিন্তু সেখানে দায়িত্ব আছে। জামায়াত যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বার যে প্রতিশ্রুতি দিচ্ছে, এটা কি কতটা সম্ভব? যদি তারা বলে যে আমি আসলে এটা করতে চাই, সম্ভব। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আমিও চাই না। আমি মনে করি যে আওয়ামী লীগ এই নির্বাচনে থাকা উচিত ছিল, এটা আমি পার্সোনালি মনে করি। কিন্তু সরকার একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করছে। এখন স্থগিত করার কারণে আওয়ামী লীগের নির্বাচন অংশ নিতে পারছে না। এই যে সরকারি নির্বাহী আদেশে স্থগিত করছে, এটাও আমি পছন্দ করি না। আমি মনে করি সরকার এই কাজটা অন্যায় করেছে, ভুল না কিন্তু অন্যায় করেছে। আওয়ামী লীগকে যদি আপনি বাদ দিতে চান, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছে, মামলাটা তাড়াতাড়ি শেষ করেন। মামলার কাজটা, মামলা তো ভালোভাবে শুরুও হয়নি একদিনও। এখন একদিনের শুরুটা হলে আপনি তো নির্বাহী আদেশে কোনো পলিটিক্যাল পার্টির কার্যক্রম স্থগিত করা বা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা, এটা আমি মনে করি একটা কালো আইন, যেটা জামাতকে করা হয়েছিল অগাস্টের 3 তারিখে 24-এর। ঠিক হয় না কাজটা, আমি ওই দিনই বলছি, কিন্তু ওই দিনই আমি বলছিলাম এটা ঠিক হচ্ছে না। এমনকি আমি বলি, আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছে না, আমি এটারও পক্ষে না। এখন পক্ষে না তার মানে কি আমি হিজবুত তাহরির করবো না? আমি আইন অমান্য করতে চাচ্ছি না। এখন আমি এটার পক্ষে না, পছন্দ করি না, সমালোচনা করি, সবই ঠিক আছে। কিন্তু যখন আওয়ামী লীগকে স্থগিত করছে, তখন তো আওয়ামী লীগ আর করতে পারছে না। এই জন্য আমি হাহুদাস করতে পারি, কিন্তু আমি আইন ভাঙতে পারবো না। আমার বিবেচনায় আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো এখন শেখ হাসিনা নিজে। উনি যতদিন থাকবেন ততদিন আওয়ামী লীগ বিকল্প নেতৃত্বের কথা ভাবতে পারবে না। এবং আওয়ামী লীগের এই যে একটা সুবিধাভোগী গ্রুপ, যে গ্রুপগুলি বিদেশ চলে গেছে, বেসিক্যালি আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিল, মন্ত্রী ছিল, আওয়ামী লীগের সুবিধাভোগী যারা আছে, তাদের হাতে তো বিপুল পরিমাণ টাকা, দেশের সম্পদ তো প্রায় প্রায় বলতে গেলে পুরোটাই তারা লুটে নিয়ে চলে গেছে। তো ওই টাকাগুলি তো আছে তাদের কাছে, তারা ওখান থেকে কিছু কিছু টাকা ছাড়বে, এখানে একটা ডিস্টার্ব করবে, এখানে একটা ঝামেলা করতে পারবে। 23 জানুয়ারি সেই বক্তব্য তো দিয়েছেন শেখ হাসিনা, অডিও বক্তব্য বলেছেন নির্বাচনকে বন্ডুল করবার জন্য, নির্বাচনকে বিঘ্ন করবার জন্য। ওই বক্তব্যের আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা, ওই বক্তব্যের আমি পাত্তা দিই না। ওই বক্তব্য দিয়ে যদি থাকতে পারতো, তাহলে তো 2024-এর 5 আগস্টই পারতো, হলো না কেন? কিন্তু আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে বিষয়টা। এইটা পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে, ওদের বলতে দেন, এইটাও আমার কাছে একটা ফালতু কাজ মনে হয়। বলুক না রে ভাই, বলতে দিবেন না কেন? আপনি বলতে দেওয়া যায় না, পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিতে হবে। এই বিবৃতি দিয়ে থামাইতে পারবে? বরঞ্চ এই বিবৃতি দেওয়ার মাধ্যমে প্রমাণ করা হয় যে তারা এই বক্তব্যতে ভয় পাইছে। আমি কাউকে ভোট দিয়ে ইলেক্টেড করি, যদি সেই লোকটা কোনো অন্যায় কাজ করে, যদি সেই ধরুন যে আপনার চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ব্যাংক লুট করে, নিঃসন্দেহে আমার ভোটের কারণে সেই লোকটাই সুযোগ পেয়েছে বলে কিন্তু আমারও কিন্তু সেখানে দায়িত্ব আছে। এটা বুঝিয়েছেন, যদি আপনি কাউকে খারাপ মানুষকে ভোট দেন, নিঃসন্দেহে তার খারাপ কাজের পরিণতি আপনাকে কিন্তু ভোগ করতে হবে। এই জন্য হয়তো প্রত্যেকেই বলেছেন, যদি ভালো মানুষকে আপনি ভোট দেন, যেটা জামাত ইসলামী আমরা বলি যে আমরা সৎ মানুষের দল, আমরা দুর্নীতিমুক্ত থাকার চেষ্টা করি, আমরা অন্যায় কাজের সাথে আমরা সম্পৃক্ত নই। নিঃসন্দেহে যেহেতু ভোট একটা আমানত, যদি আপনি সৎ মানুষকে ভোটটা দেন তো জবাবদিহিতা আপনার সহজ হয়ে যাবে। যদি অসৎ মানুষকে আপনি ভোট দেন তাহলে জবাবদিহি আপনার কঠিন হবে। হয়তো এই জায়গাটাগুলি মিন করে বুঝিয়েছেন যে আপনি আপনার আমানতটাকে আপনি খেয়ানত করবেন না, যেই হোক, যাতে আপনার ভোট পেয়ে কেউ অকল্যাণজনক কাজ সেখানে করার সুযোগটা না পেয়ে যায়। সেক্ষেত্রে কবর, জান্নাত এইসব কথাগুলো বললে অনেককে এইটা বলার সুযোগ করে দিচ্ছে কিনা জামায়াত ধর্ম নিয়ে ব্যবসা করে। দেখুন, আমরা বলি যে আমরা যে এই বক্তব্য আমরা দিয়েছি, আমরা দেখলাম সেদিন আমাদের বিএনপির চেয়ারম্যানও বলেছেন, যদিও আমরা মানে কল্পনাও করতে পারি নাই যে এত বড় একজন ব্যক্তি এই ইস্যুতে কথা বলবেন। এটা আমাদের কাছে খুবই একটা মানে হাস্যকর মনে হয়েছে। কোন বিষয়টা? এই যে জান্নাতের টিকিট বিক্রি করে, কিন্তু আমরা স্টেটমেন্ট দিয়েছি দলের সেক্রেটারির পক্ষ থেকে, কোথায় কোন নেতা বলেছেন আমাদেরকে প্রমাণ হাজির করুন, কোথায় কে বলেছেন তার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নাই। কিন্তু এটাকে ইস্যু করে একদম দলীয় প্রধান সহ মাঠে বক্তব্য রাখবেন, এটা আমার কাছে রাজনৈতিক অপরিপক্কতা সেখানে মনে হয়েছে। দ্বিতীয় আমি বলি, দেখুন আমার কাছে এখানে অসংখ্য ডকুমেন্ট এখানে আছে যে বিএনপির নেতারা বলছেন দানা শেষে ভোট দিলে জান্নাত পেয়ে যাবেন, অমুকের নাম দিলে আপনাকে উজু করতে হবে, এই কথা বলেছেন না।
আমাদের ব্যাপারে ন্যারেটিভ তার কোনো 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 প্রমাণ নাই। আর যারা করেন তাদের ব্যাপারে কিন্তু অসংখ্য প্রমাণ আমার এখানে কিন্তু আমি কালেক্ট করে রেখেছি যে তারা কী সেখানে বলছেন। তো আমরা তো মনে করি জামাত একটা ধর্মভিত্তিক দল, ধর্মীয় আমরা ধর্মকে মেনে চলি, দলটাই আমাদের ধর্মীয়, ধর্মকে নিয়ে আমরা বেঁচে থাকি এবং আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। আমরা মনে ভালো কাজ করলে আমাদের জান্নাত, খারাপ করলে আমাদের জন্য জাহান্নাম। আমরা তো ধর্ম নিয়ে আমরা আছি, কিন্তু যাদের ব্যক্তি জীবনে ধর্ম নাই, যারা হালাল হারামকে মেনে চলেন না, যারা সুদ ঘুষ খাওয়াকে খুব বেশি অন্যায় কাজ মনে করেন না, যারা দুর্নীতিকে জায়েজ মনে করে দুর্নীতি করেন, তাদের জন্য তো ধর্মীয় ব্যবহার করা উচিত না। তারা কেন কথাগুলো বলবেন? আমরা মনে করি রাজনীতিতে প্রত্যেকের বক্তব্য দেবেন, কিন্তু এখানে অমুক দলকে নিয়ে এইভাবে শিরিক মুশরিক বলে দেওয়া, দেখুন এটি কত জঘন্য কথা বলেছেন। এত জঘন্য কথা না। আপনি শিরিক, আপনি কাউকে কাফের বলতে পারেন? একসময় আমরা দেখতে বাংলাদেশে আলেমরা একজন কাফের হতে হয়েছিল, এখন দেখেন দলের প্রধান তিনি কাউকে উনি মুখ কাফের, উনি শিরক করছেন। এটা অত্যন্ত একটা, আমি মনে করি রাজনীতি অপরিপক্কতা। একটা বড় দলের প্রধান হয়ে কিন্তু এই ধরনের ছোটোখাটো বিষয়ে পাবলিক প্লেসে বক্তব্য দেওয়াটা, ওনার অবস্থান সেখানে খাটো হয়েছে। এবং আপনি দেখেছেন গত একদিনে উনি অলরেডি আজকে অবস্থান পরিবর্তন করে ফেলেছেন। ওনার এই বক্তব্যের সঠিক উনি বুঝে ফেলেছেন। তো উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, দেশে এসেছেন, কোথায় কোন কথা বলতে হবে। আমরা মনে করি এই জাতীয় বক্তব্য বড় জায়গাগুলো আসলে জনগণ হতাশ হয়ে যায়। এগুলো নিচের লেভেলের লোকেরা বলতে পারেন, এটা রাজনৈতিক, তারা একটু আলোচনা থাকার জন্য, কিন্তু বড় লেভেলের যেগুলো কথা বলেন যার কোনো ভিত্তি নাই, এটা আসলে আমাদের জন্য খুবই অনাকাঙ্ক্ষিত। আমাদের এক কলিগ, এই যে আনিস আলমগীর, তাকে আপনি জেলে ঢুকেছেন। তার অপরাধটা কি? ওর যে প্রাথমিক যে রিপোর্ট এফআইআর যে কপিটা একদম পড়ছি, উনি নাকি কবে টকশোতে কি বলছেন সেটা বলার কারণে জুলাই রেভলিউশনারিকে একজন ভদ্রলোক, তার নাম জীবনে শুই নেই ভাই, ওই লোক যে কে চিনি না, সে যে মামলা করছে, তার কখন মামলা করছে, তাকে ধরে নিয়ে যাওয়ার পরও, ধরে নিয়ে গেছে সন্ধ্যা 7টার সময়, রাত 8টার সময় সে মামলা করছে। মানে মামলা করার আগেই পুলিশ তাকে ধরে ফেলেছে। পুলিশ বুঝতে পারছে এই ধরনের একটা মামলা হতে পারে, অর্থাৎ আগে আমি তাকে ধরে ফেলাইছে। ধরে নিয়ে এসে সেই মামলায় তার কোন বক্তব্যে সে ক্ষুব্ধ হয়েছে এবং তার কাছে মনে হয়েছে এর মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আশকারা পাইতে পারে। তো নিষিদ্ধ সংগঠন কোনটা? আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন না, কার্যক্রম নিষিদ্ধ শুধু। আওয়ামী লীগ হলো একটা স্থগিত হওয়া সংগঠন। তো নিষিদ্ধ সংগঠন হলে একমাত্র দুইটা বাংলাদেশে, ছাত্রলীগ আর হিজবুত তাহরির। তো তার কথায় হিজবুত তাহরির ছাত্রলীগ কি হবে? কিছুই হবে না। তো তারপরে তাকে 2-3বার তার মামলা উঠছে, জামিন, বিচারক তাকে জামিন দিচ্ছেন না। বিচারক নিশ্চয়ই অত্যন্ত জ্ঞানী লোক, এই জ্ঞানের পরীক্ষা তো তাকে আখিরাতে দিতে হবে। এই জ্ঞানের জন্য সে কি জ্ঞান বিচারকের উপর আল্লাহ ছাড়া কেউ নাই। তো উনি যে নিজের একটি সিদ্ধান্ত দিচ্ছেন, এই সিদ্ধান্ত ঠিক হলো কি ভুল হলো, এই বিচার আল্লাহ একদিন করবে না, হাসরের ময়দানে করবে। তো এটা কি তার মাথায় আছে? সে তো মনে করতেছে আমার মানে হলো গিয়া, কি বলবো, ঈশ্বর হলো গিয়া আমার মন্ত্রী অথবা উপদেষ্টা। সে তো এইখানে তার করে রাখছে, কেবলা বানায় রাখছে। তো এইগুলো হলো সমস্যা। এই প্রক্রিয়া, এই প্রবণতা না থামবে, ততদিন পর্যন্ত দেশে আপনারা আইনের শাসন আনতে পারবেন না। ততদিন পর্যন্ত দেশে এই সমস্ত ঘটনা, সাদ্দামদের ঘটনা ঘটতেই থাকবে। আমার একটা ছোট ভাইকে পুলিশ থানার ভিতরে টেবিলের সোজা 2 হাত ভেঙে দিয়েছে মুসরাই। ডিবি অফিসে আমার হাত ভাঙার চেষ্টা করা হয়েছিল, তখন তো দেখি নাই কোনো এরকম সবাই সিম্পিতি অর্জন করার। আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের অপকর্মগুলোকে একটু সহজীকরণ করার জন্য একটা ঘটনাকে, খুব সিম্পল ঘটনা, তারা যেখানে কোনো অনুমতি চাননি সেটাকে বড় করে দেখিয়ে দিয়ে ওটাকে হালকা করার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তারা 10 টাকা সেট ধরে চাল খাওয়াবে দিয়েছিল প্রতিশ্রুতি, নিশ্চয়ই কেউ কেউ বিশ্বাসও করেছিল। কিন্তু যখন তারা এটা খাওয়াতে পারলো না, তখন কি কেউ মানে আপনার চাউলের বস্তা নিয়ে দাঁড়াইছে রাস্তায় যে আপনি কেন খাওয়াইতে পারলেন না? কেউ বলে নাই। এটা দেখুন তেমন বেশি হইচই কিন্তু হয় নাই। এগুলো হয় না কেন? যখন তারা এগুলো দেয়, তখনই মানুষ নিজের একটা হিসাব করে নেয় যে এগুলি বলার জন্য কিছু আছে, বলার জন্য বলে এমনি বলে। আবার কিছু কিছু আছে তারা সিরিয়াস থাকে, তো তারা প্রায় সিরিয়াস থাকে না, বলে ও বলছে 20 টাকা দিবে, ঠিক আছে আমি 30 টাকা দেবো। যে টাকা আপনাকে দিতেই হবে না সেটা 30 কেন 300 বললে সমস্যাটা কি? বলে দিলাম। এখন এই ধরনের প্রতিশ্রুতি আমাদের এখানে চলে। আসলে একজন মানে সামান্য একজন মনে করেন দেশের নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে আমিও তো সরকারের কাছে কিছু চাই। আমি খেলে আমার কথাটা বলি, আমি এটা বহুর জায়গায় বলি, সেটা এখনো বলি। আসলে না, এই দেশের মানুষ গভর্নমেন্টের কাছে তেমন কিছু চায় না।
তেমন কিছু চায় না। তারা খালি একটা জিনিস চায়, তারা বলে দেখেন ভাই আমার মাস শেষে বাজারটা আমিই করব, আপনাকে যে আমার বাসায় বাজার দিয়ে আসতে হবে না, আমার জামা কাপড় আমার সংসার আপনাকে চালাইতে হবে না, ওটা আমিই করব, আপনি খালি আমাকে ডিস্টার্ব করেন না, আর কিচ্ছু না। কিন্তু আমরা চাই সরকার যেন আমাকে ডিস্টার্ব না করে। আনফর্চুনেটলি সরকার আমাদেরকে ডিস্টার্ব করে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। কারওয়ান বাজার থেকে ধরেন, আমি ওখান থেকে ধরেন আমি আমি জিনিসপত্র কিনলাম, একটা সবজি আমি কিনলাম 80 টাকা কেজি, ঠিক আছে? এই সবজিটা যেখান থেকে আসছে, ধরেন বগুড়ার থেকে আসছে, এটা বগুড়া কিন্তু এটা বিক্রি হয় 40 টাকা কেজি। তো তার সঙ্গে যদি আপনি পরিবহন খরচ ধরেন, তাহলে দাম হতে পারে 45 টাকা কেজি, বড় জোর 50 টাকা কেজি। তো এটা 80 টাকা কেজি হচ্ছে কেন? হচ্ছে এই কারণে মাঝখানে কিছু চাঁদাবাজ আছে, তারা ঘাটে ঘাটে চাঁদা তুলতেছে, রাস্তায় চাঁদা উঠাচ্ছে, এখানে এসে চাঁদা তুলতেছে। এই যে চাঁদাবাজ, এদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? সরকারের। এদেরকে সরকার নিয়ন্ত্রণ করে না। কেন করে না? কারণ চাঁদার ভাগটা ওনারাও পায়। আমরা তো দেখেছি আগের গভর্নমেন্ট চলে যাওয়ার পরে যে আসাদুজ্জামান খান কামাল, উনি নাকি এই কারওয়ান বাজার থেকে প্রতিদিন নাকি কি 1.5 কোটি না 2 কোটি টাকা পাইতেন। তার মানে কি উনি চাঁদার ভাগ পাইতেন 1.5 কোটি টাকা, ওনাকে দিত। দেওয়ার পর তো ওরা তুলতো আরো বেশি, ওটা নিজেরা ভাগাভাগি করে নিত। তাহলে ফিগারটা যে কোথায় দাঁড়ায়? কারওয়ান বাজারে, কিন্তু এন্ড পয়েন্টে যেখান থেকে গ্রাহকরা কিনবে, ওইখানে এই অবস্থা। সারা রাস্তায় কি হতো? তো এই পুরা জায়গাটা কে চাইলে নিয়ন্ত্রণ করতে পারে? সরকার চাইলে পারে। আমি সরকারকে গেলে এটি বলতে চাই যে আমাকে আপনি 40 টাকা সবজি 80 টাকায় কিনতে বাধ্য করেন না। আপনি করতেছেন। আপনি কিভাবে করতেছেন? আপনি কোনো কিছু না করে করতেছেন। মানে আপনি এই দুর্বৃত্তদেরকে থামাচ্ছেন না, আপনি দুর্বৃত্তদেরকে তাদের অপরাধ কর্ম করতে দেওয়ার মাধ্যমে আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন, যে কারণে আমাকে 40 টাকার জিনিস 80 টাকায় কিনতে হচ্ছে। আমি একটা প্রশ্ন এই করে কাজটা করেন না। জি, জামায়াত যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বার যে প্রতিশ্রুতি দিচ্ছে, এটা কি কতটা সম্ভব? শুনেন, এটা প্রতিশ্রুতি দেওয়া লাগবে না, এটা সম্ভব। এটা যে কোনো সরকারের পক্ষে সম্ভব, যদি তারা এটা মিন করে, যদি তারা বলে যে আমি আসলে এটা করতে চাই, সম্ভব।